আপনি কি বিশ্বাস করবেন যে মাত্র 40 মিনিটের মধ্যে ধর্ষণও হয়ে গিয়েছে, হত্যাও হয়ে গিয়েছে, আর যে নিষ্ঠুরতার সাথে হত্যা করা হয়েছে সেটা তো আপনি বিশ্বাস করবেন না যে মাত্র 40 মিনিটের মধ্যে এত কিছু হয়ে গেল। আর হ্যাঁ, এটাই দাবি করা হচ্ছে, কিন্তু না, বলির পাঠা বানানো হচ্ছে এই ব্যক্তিকে। এর পিছনে কোনো না কোনো বড় ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা চলছে, আর এই ভিডিওতে আমি সেটারই পর্দাফাশ করতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। কলকাতার আরজিকর কাণ্ড আপনি হয়তো দেখেছেন, কিন্তু এর পেছনে কি কাহিনী রয়েছে, এর পেছনে কাকে বাঁচানোর চেষ্টা চলছে, পুরো স্টোরি আমি আপনাদের শোনাতে যাচ্ছি। আর এসব এমন তথ্য যেটা কেউ বিচার করছে না, সেটাও আমি আপনাদের সামনে রাখতে যাচ্ছি। তবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আমি পুরো ভিডিওতে মৃতাকে ডক্টর তিলোত্তমা বলে সম্বোধন করব। ঘটনা শুরু হয়েছিল 9ই আগস্ট, যেখানে 31 বছর বয়সের এক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি নিজের 36 ঘন্টার শিফট পুরো করছিল। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বেসিক্যালি মেডিকেল ডাক্তাররা হয় যারা স্পেশালাইজেশনে মাস্টার্স করছে। আর এই ট্রেনিদের 24 ঘন্টা, 36 ঘন্টা, এমনকি 72 ঘন্টা শিফটও খুবই নর্মাল ব্যাপার। এই শিফটের সময় ওদের কন্টিনিউয়াসলি অন কল থাকতে হয়, অর্থাৎ ওরা বিশ্রাম নিতে পারবে, কিন্তু যখনই কল বাজবে ওদের আবার ডিউটিতে ফেরত আসতে হবে। রাত আনুমানিক 10টার দিকে তিলোত্তমা ওর বাবা মায়ের সাথে কথা শেষ করে গুড নাইট বলে ওর ডিউটি করতে থাকে হাসপাতালে, যেটা খুবই সাধারণ ব্যাপার ছিল প্রতিদিনের মতো। রাত 2টোর সময় ও ডিউটিতে ব্রেক নিয়ে 4 কলিগের সাথে ডিনার করতে যায়, একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ আর 2জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। কলেজের পার্মিনোলজি ডিপার্টমেন্টের 3rd ফ্লোর সেমিনার হলে ও খাবার অর্ডার করে, আর টিভিতে অলিম্পিক দেখতে থাকে, যেখানে ও নীরজ চোপড়াকে সাপোর্ট করছে। অলিম্পিকে নীরজ চোপড়ার ইভেন্ট শেষ হতেই বাকিরা সেমিনার হল থেকে চলে যায়, কিন্তু অত্যাধিক পরিশ্রমের কারণে তিলোত্তমার সেমিনার হলেই ঘুমিয়ে পড়ে। রাত 3টের সময় একজন ইন্টার্ন ওকে জাগায় একজন রোগীর রিপোর্ট দেখানোর জন্য। সেই রিপোর্ট দেখে আবারও সে ঘুমিয়ে পড়ে। এটা শেষবার ছিল যখন তাকে জীবন্ত অবস্থায় দেখা গিয়েছিল। পরের দিন সকাল 7:30টায় 31 বছর বয়সী ট্রেনির মৃতদেহ পাওয়া যায় সেই সেমিনার হলে, শরীরে প্রায় 10টি আঘাতের চিহ্ন নিয়ে। ওর বডি অর্ধনগ্ন অবস্থায় ছিল, আর চোখ এবং বডির প্রাইভেট পার্টস থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এটা মনে হচ্ছিল ওর সাথে যে বর্বরতার সাথে অত্যাচার করা হয়েছে সেটা কেউ দেখতে পারবে না বা কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। 11:15 নাগাদ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মেয়েটির বাড়িতে ফোন করে বলে যে আপনার মেয়ে খুব অসুস্থ, আপনাদের খুব তাড়াতাড়ি হসপিটালে আসতে হবে। কিন্তু প্রায় 22 মিনিট পর 11:15 নাগাদ একই ব্যক্তি কল করে বলে যে আপনার মেয়ে সুইসাইড করেছে। এরপর মেয়েটির মা, বাবা, পরিবার এবং প্রতিবেশীরা হাসপাতালে ছুটে আসে। সেখানে মেয়েটির পরিবারকে 3 ঘন্টা অপেক্ষা করানো হয় বডি দেখার আগে। हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा। और ये এরপর মেয়েটির বাবাকে পারমিশন দেওয়া হয়, আর তাকে বলা হয় যে আপনি শুধু ভেতরে গিয়ে ছবি তুলতে পারবেন আর এরপর বেরিয়ে আসতে হবে। আর যখন মেয়েটির বাবা মেয়েটির অবস্থা দেখে, সে একদম ভেঙে যায়। সে বলে তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সে তো চলে গিয়েছে, আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু অন্তত আমাদের উপযুক্ত বিচার পাওয়া উচিত। ঘটনা ঘটে যাওয়ার পর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্টেট হেলথ সেক্রেটারি NS নিগম হসপিটালে পৌঁছায় ইনভেস্টিগেশন করার জন্য। অন্যদিকে এই খবর সোশ্যাল মিডিয়াতে বাইরে আসতেই প্রোটেস্ট শুরু হয়ে যায়। হাসপাতালের অনেক ডাক্তার এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা প্রোটেস্ট স্টার্ট করে দেয় আর একটা অটোপসি ডিমান্ড করে। এরপর দেশ জুড়ে মেডিকেল কলেজগুলোতে প্রোটেস্ট শুরু হয়ে যায়। 9ই আগস্ট সকালে প্রথম পুলিশ কর্মী ক্রাইম সিনে পৌঁছায়, কারণ তার ডিউটি হাসপাতালে আউটপোস্টে ছিল, তাই সে সেখানে তাড়াতাড়ি পৌঁছতে পারে। সে ইমিডিয়েটলি তালা পুলিশ স্টেশনে খবর দেয়, যার জুরিডিকশনে হাসপাতাল রয়েছে। সেই পুলিশ স্টেশন থেকে একটা পুলিশ অফিসারদের টিম আসে হোমিসাইডাল উইং নিয়ে। সকাল 11:30টায় ফরেন্সিক টিমও ওখানে পৌঁছে যায়, আর একটা কেস রেজিস্টার হয় অস্বাভাবিক মৃত্যুর। কিন্তু পরে পরিবারের প্রেসার করার পর সেই কেস পরিবর্তন হয়ে যায় রেপ এবং মার্ডারে। এখন সন্দেহ এটাই ছিল যে এই রেপ কি শুধু একজন ব্যক্তি করেছে, নাকি এটা গ্যাং রেপ ছিল। যতটা নির্মমতার সাথে ওকে হত্যা করা হয়েছিল সেটা দেখে এটাই মনে হচ্ছিল
যে এটা একজন ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব না। আর এখান থেকেই শুরু হয় এক বড় খেলা, যেখানে কিভাবে কোনো ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা চলছে, আর এটাই এই ভিডিওতে আপনারা দেখবেন। এরপর পুলিশ হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে আর জানতে পারে ওই রাতে 5 জন লোক নাইট ডিউটিতে ছিল, আর সবাইকে আলাদা আলাদা করা হয় আর ইন্ডিভিজুয়ালি ইন্টারোগেশন করা হয়। 5 জনের স্টেটমেন্ট একই হওয়ার কারণে 5 জনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সিসিটিভিতে আরেকজনকে দেখা যায় যে শর্টস আর স্লিমলেস টি শার্ট পরে থার্ড ফ্লোর সেমিনার হলে ভোর 4টের সময় ঘোরাঘুরি করছিল। সিসিটিভি চেক করার সময় ওর কাঁধে একটা ব্লুটুথ ইয়ারফোন ছিল। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন কেন। সিসিটিভি ফুটেজ দেখার পর হসপিটাল আউটপোস্টের এক ব্যক্তি একে চিনতে পারে। এর নাম হলো সঞ্জয় রায়। ওর মোবাইল ফোন ট্র্যাক করা হয় আর খোঁজ পাওয়া যায় যে সে কলকাতার সল্টলেক থানার একটা পুলিশ ব্যারাকে আছে। পরদিন অর্থাৎ 10ই আগস্ট পুলিশের একটা টিম পাঠানো হয় তাকে অ্যারেস্ট করার জন্য। সেখানে পুলিশ তাকে জিজ্ঞেস করে তার কাছে যে ইয়ারফোনটা ছিল সেটা কোথায়। সে বলে সেটা হারিয়ে গিয়েছে, কিন্তু পুলিশ যখনই সঞ্জয়ের মোবাইল ফোনে ব্লুটুথ অন করে সঙ্গে সঙ্গে ক্রাইম সিন থেকে পাওয়া সেই ইয়ারফোন কানেক্ট হয়ে যায়। এরপর পুলিশ রেকর্ডে সঞ্জয় সাসপেক্ট নাম্বার 1 হয়ে যায় আর ওর জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়। প্রথমবার যখন সঞ্জয় হসপিটালে প্রবেশ করে তখন সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সে রাত 11টার সময় হসপিটাল থেকে বেরিয়ে যায় আরো নেশা করার জন্য, এবং নেশা করে ভোর 4টের সময় আবার হসপিটালে ফিরে আসে। কলকাতা পুলিশ বলেছে সঞ্জয় সব দোষ স্বীকার করে নিয়েছে, কিন্তু তদন্তে প্রমাণের জন্য ওরা সঞ্জয়ের শরীরে যে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং মৃতার হাতের নখে যে স্কিনের টুকরো পাওয়া যায় তার সাথে সঞ্জয়ের স্কিনের ডিএনএ মেলানো হয়, এবং সেখান থেকে এটা বোঝা যায় যে সঞ্জয় ওখানে ছিল আর সঞ্জয় এসব কাণ্ড করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, সঞ্জয় কি একাই এসব করেছে নাকি ওর সঙ্গে আরো কেউ ছিল? কারণ এখনো ফরেন্সিক রিপোর্ট রিলিজ হয়নি। হসপিটালের স্টাফদের কাছ থেকে এটাও জানা যায় যে হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সাথে সঞ্জয়ের খুব ঘনিষ্ঠতা ছিল, আর তার ফলে সে অনেক সুযোগ সুবিধাও নিত তার কাছ থেকে। তাড়াতাড়ি বেড পাইয়ে দেওয়া, তাড়াতাড়ি চিকিৎসার বন্দোবস্ত করে দেওয়া, এসব কথা বলে সে রোগীদের কাছ থেকে মোটা কমিশন নিত, আর এটাই ওদের দুজনের ধান্দা ছিল। সে মদ খেয়ে হাসপাতালে ঘোরাঘুরি করত, আর সঞ্জয়ের ইতিহাস কিছুটা এইরকমই ছিল। সঞ্জয় 4টা বিয়ে করেছিল, আর 3 স্ত্রী তাকে তার ব্যবহারের কারণে ছেড়ে দেয়। 13ই মে 2023-এ ওর স্ত্রী ওর বিরুদ্ধে এফআইআর করেছিল যে 3 মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও ও ওর স্ত্রীকে মারধর করে আর পুলিশ হওয়ার ক্ষমতা দেখায়। একই কথা ওর শাশুড়িও বলেছিল যে ও পুলিশ হওয়ার ক্ষমতা দেখাতো আর মারধর করতো, আর ওর বোনও পুলিশ লাইনে ছিল, তাই কেউ তার এফআইআর এর উপর অ্যাকশন নিত না। যেমন মানসিকতা সঞ্জয় রায়ের, একই মানসিকতা সন্দীপ ঘোষেরও। উনি বলেন যে এত রাতে একজন একা মেয়ে সেমিনার হলে যাওয়া একটা দায়িত্বজ্ঞানহীন কাজ। এটা একটা মেডিকেল কলেজের প্রিন্সিপালের চিন্তাভাবনা। একই চিন্তাভাবনা ওই অভিযুক্তরও, যে রেপ করেছে আর মেয়েটিকে মেরে ফেলেছে, আর একই চিন্তাভাবনা ওই অভিযুক্তর যে নির্ভয়া কাণ্ড ঘটিয়েছিল। দেখুন, ताली कभी खांसी नहीं बचती, दोनों हाथों से बचती है। ये चीज़ देखी जाए, अगर कोई शरीफ लड़की होती है रात को 9 बजे मतलब नहीं घूमती है, लड़के भी उससे ज़्यादा जिम्मेदार है रेप के लिए, वे लड़के हैं उससे ज़्यादा। যত রেপিস্ট রয়েছে সবার মানসিকতা মোটামুটি একই রকম হয়। এরপর তিলোত্তমার অটোপসি রিপোর্ট আসে এবং প্রমাণ করে যে ওই মেয়ের উপর একজন নয় বরং একাধিক ব্যক্তি অত্যাচার করেছে। এর প্রমাণ একাধিক রিপোর্টে পাওয়া যায়। যেভাবে ওর মাথায় আর চোখে আঘাত করা হয়েছে সেটা একজন ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব নয়। ওর উপর মাল্টিপল পেনিট্রেশন করা হয়েছে। এটাই প্রমাণ করে যে এর মধ্যে কোনো না কোনো বড় ব্যক্তি রয়েছে যাকে বাঁচানোর সব রকম চেষ্টা চলছে। অবশেষে 3 দিন পর সন্দীপ ঘোষ ইস্তফা দিয়ে দেয়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো বাংলা সরকার ইস্তফাপত্র গ্রহণ না করে বরং ওকে ট্রান্সফার দিয়ে দিয়েছে কলকাতা মেডিকেল কলেজে। ওখানকার ছাত্ররা যখন এটা জানতে পারে তখন ওরা গেট বন্ধ করে দেয় আর পুলিশের কড়া বিরোধিতা শুরু করে।
আর এটাই হলো সরকারের কড়া পদক্ষেপ আর সরকারের সাথে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ার প্রমাণ। We are learning that a big drama is expected at the Calcutta National Medical College where RG Kar's former principal has been appointed. Students have closed the gate. They will not allow Sandeep Ghosh, the former principal of RG Kar Medical College where the heinous crime actually transpired. Ghosh আর এর পরেও ওখানকার স্টাফ ও প্রায় লোকেরাই বলেন যে উনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ওর সাথে সরকারের খুব ভালো সম্পর্ক ছিল আর সেটা ও সবসময় জাহির করতো আর হুমকিও দিত। ও অনেক ছাত্রকে ফেল পর্যন্ত করিয়ে দিয়েছে আর বলতো কেউ কিছু করতে পারবে না। এছাড়া ওর উপর বারবার 20% কমিশন খাওয়ার অভিযোগও ছিল। वो बहुत ही करप्टेड आदमी है। वो आरजीकर मेडिकल कॉलेज में स्टूडेंट लोगों को फेल कराना, टेंडर ऑर्डर दे करके 20% कमीशन लेना और ये हॉस्टल वगैरह अलॉटमेंट में पैसा लेना और स्टाफ सिलेक्शन कमीशन, मतलब आरजीकर में जो भी काम होता था, पोस्टिंग हो, ट्रांसफ़र हो, हाउस स्टाफशिप हो, सब जगह वो पैसा खाते थे। सिर्फ মৃতার পরিবারের পক্ষ থেকে এই বিষয়টা হাইকোর্টে উঠানো হয় আর বলা হয় এই কেসটা সিবিআই কে দায়িত্ব দেওয়া হোক আর হাইকোর্ট কোনো দেরি না করে এই তদন্ত ভার সিবিআই কে দিয়ে দেয়। কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যেই সেমিনার হলে এই ঘটনা হয়েছিল তার পাশের রুমে রিনোভেশনের কাজ শুরু করেছে, ওখানে ভাঙচুর করা হয়েছে। এটা কি প্রমাণ লোপাট করার চেষ্টা? কারণ কেস সিবিআই এর কাছে পৌঁছে গিয়েছে কিন্তু পুলিশ ভাঙার কথা অস্বীকার করে। আমাদের সোজা প্রশ্ন, যেখানে তদন্ত চলছিল সেখানে কেন পুরো বিল্ডিংকে সিজ করা হয়নি? এখানে কি কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? এই প্রশ্ন ভবিষ্যতে গিয়েও আপনাদের মনে আসতে থাকবে। আর তিলোত্তমার ন্যায় বিচারের জন্য 14ই আগস্ট সবাই একটা প্ল্যান করলো দেশ জুড়ে একটা সাইলেন্ট প্রোটেস্ট করার। ওই হসপিটালের কাছে যেতেই রাত 12টা থেকে 1টার মধ্যে ওখানে একটা ভিড় পৌঁছায় আর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর সেই হসপিটালে গিয়ে ভাঙচুর করে দেয়। লোকেরা বলছে যে ট্রাকে ভরে ভরে ওখানে লোক এসেছিল আর ওদের একটাই উদ্দেশ্য ছিল যে কোনোভাবে প্রমাণ মেটানোর। তাহলে এই ভিড় কি ভাড়ায় আনা হয়েছিল? কারা ছিল যারা ওই দিন ট্রাকে ভরে ভরে এসেছিল? এর উপরেও কিন্তু তদন্ত চলছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো মুখ্যমন্ত্রী নিজের রাস্তায় নামে আন্দোলনে আর দাবি করে দোষীদের ফাঁসি দিতে হবে। মমতা ব্যানার্জির নিজের কাছে গৃহ মন্ত্রণালয় রয়েছে আর নিজের গৃহ মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিজে মুখ্যমন্ত্রী হয়েও নিজের রাস্তায় নেমেছে। এটা কতটা লজ্জাজনক ব্যাপার। মুখ্যমন্ত্রী আপনার প্রদর্শন করা উচিত নয়, প্রদর্শন করবে বিরোধীরা। আপনার আইন শৃঙ্খলা সামলানো উচিত আর ওই হসপিটালকে সিজ করা উচিত যেখানে রিনোভেশনের কাজ চলছে আর ওখানে ভিড় পৌঁছে যায় আর আপনার পুলিশ পালিয়ে গিয়ে আগে থেকে আন্দোলনরত নার্সদের কাছে তাদের ড্রেস চায় বাঁচার জন্য। এ তো হলো আপনার পুলিশ আর আপনি নিজে ঢং করছেন। মানুষ সবাই জেনে গিয়েছে যে আপনার আইন ব্যবস্থা পুরো ভেঙে গিয়েছে। এখন একটা বড় প্রশ্ন সবার মনেই উঠছে যে সঞ্জয় রায় কি আসল অপরাধী? সঞ্জয় রায় কি সেই ব্যক্তি যে রেপ করেছে? একজন একা ব্যক্তি যে মদ খেয়েছিল আর ভোর 4টার সময় ভেতরে ঢোকে আর 40 মিনিট পর বেরিয়ে যায়। এক ব্যক্তি কি এত কিছু করতে পারে? রিপোর্ট বলছে যে মৃত্যু আনুমানিক 5টার পর হয়েছে। তাহলে কি তাকে জীবন্ত অবস্থাতেই রেখে বেরিয়ে গিয়েছিল? না, আমার মনে হয় কোনো না কোনো বড় ব্যক্তি যাকে বাঁচানোর চেষ্টা চলে আর সঞ্জয় রায়কে বলির পাঠা বানানো হয়েছে। আপনার মনেও এটা প্রশ্ন আসবে, এত বড় ঘটনা যেটা পুরো দেশ ছড়িয়ে পড়েছিল তারপরেও সঞ্জয় রায় কোথাও পালিয়ে যায়নি। ও তার ব্লুটুথ ওখানেই ভুলে ছেড়ে চলে আসে, নিজের মোবাইল পর্যন্ত অফ করেনি আর ও আরামে ছিল। আর পরে ওকে সহজেই গ্রেপ্তার করা হয় আর সে নিজের দোষও স্বীকার করে নেয়। আর দ্বিতীয় প্রশ্ন, মৃতাকে প্রথমে কে দেখেছিল আর 7টা থেকে 10টার মধ্যে কি হয়েছিল? এমন কোন বিষয় ছিল যে সবার থেকে লুকানোর চেষ্টা চলছিল অথবা কোনো প্ল্যান বানানোর চেষ্টা চলছিল কাউকে বাঁচানোর, যেটা এক্সপোজ হয়ে যায়? আর 3 ঘন্টা পর্যন্ত মৃতার মা বাবাকে কেন দেখা করতে দেওয়া হয়নি? কেন প্রথমে মেয়ের অসুস্থতার কথা বলা হয়, পরে আবার আত্মহত্যার কথা বলা হয়? কে বলেছিল, কেন বলেছিল, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। আর এই সিসিটিভির ভেতরে কি শুধু সঞ্জয় রায় ছিল নাকি আরো বড় কোনো মাগুর রয়েছে যাকে লুকোনোর চেষ্টা করা হচ্ছে? চতুর্থ সবচেয়ে বড় প্রশ্নটি, যেমনটি মৃতার বাবা বলেছেন যে বডিকে সেমিনার হলে রাখা হয়েছিল, রেপও ওখানেই করা হয়েছে। আর এটাও হতে পারে
যেখানে ভাঙচুর করা হয়েছে, রিনোভেশনের কাজ চলছে, ওখানে কি রেপ হয়েছিল? এটা কি হতে পারে? এমনই অনেক প্রশ্ন আছে যেগুলোর সমাধান এখনো হয়নি, তদন্ত চলছে। কিন্তু তদন্ত কি করে হবে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই প্রদর্শন করছে? এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে যেটা এই ভিডিওতে আমি আলোচনা করিনি, আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের মনে এই কেস নিয়ে কি সংশয় রয়েছে? সঞ্জয় রায় কি এক ব্যক্তি যে এই ঘটনা করেছে, নাকি প্রিন্সিপাল সহ কোনো বড় ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছে? আপনারা কি ভাবছেন কমেন্ট করে অবশ্যই জানান।